নেমে আসে আপনাদের সাথে আড্ডা দিতে। সন্ধ্যার শেষ আলো যখন মিশে যাচ্ছিল গাঢ় বেগুনি রঙের আকাশের ভেতরে, তখন রুদ্র হেঁটে যাচ্ছিল অজানা এক গ্রামের দিকে। মানচিত্রে যে গ্রামের কোনো অস্তিত্ব নেই, সেই গ্রামের নাম হলো চণ্ডীপুর। আর চণ্ডীপুরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক ভগ্নপ্রায় জমিদার বাড়ি, যার নাম হলো নন্দনকুঞ্জ। বাড়ির ফটকটা ছিল আধ ভাঙা, লোহার গেটটা শো শো করে দোল খাচ্ছিল বাতাসে। সেই বাতাসের শব্দ যেন কানে এসে ডাকছিল, বলছিল, এসো এসো এই বাড়িতে। রুদ্র আসলে এসেছিল তার বন্ধু মৈত্রেয়ের সাথে লোককথা নিয়ে গবেষণা করতে। তারা শুনেছিল নন্দনকুঞ্জে নাকি আজও রাতের বেলা আলো জ্বলে, গান বাজে, অথচ বাড়িতে কোনো মানুষ বাস করে না বহু বছর হয়ে গেল। কিন্তু আজ রুদ্র একাই এসেছে। মৈত্রেয় আজ সকাল থেকেই নিখোঁজ। নন্দনকুঞ্জের সামনে দাঁড়িয়ে রুদ্রের বুকটা কেমন ধুকপুক করছিল। তার হাতের মোবাইল ফোনে একবার নেটওয়ার্ক আসে আর একবার চলে যায়। হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল একটা মেসেজ, ভেতরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। মেসেজটা পাঠানো হয়েছে মৈত্রেয়ের নম্বর থেকে। রুদ্র থমকে গেল। মোবাইলের স্ক্রিনে মৈত্রেয়ের নাম ঝিলমিল করছিল, আর ঠিক তার নিচে সময় লেখা 22টা 22। ঘড়িতে তখন রাত 10টা 22 বাজে। বুকে একরাশ ভয় চেপে সে গেট ঠেলে বাড়ির ভিতরে পা রাখল। ঠিক তখনই তার পেছনে যেন কারো নিঃশ্বাসের গরম বাতাস টের করল সে। সাথে সাথে ঘুরে তাকালো রুদ্র। কই, কেউ নেই তো পিছনে। শুধু ঝোপের আড়াল থেকে ভেসে এলো একটা চাপা হাসি। রুদ্র জানতো না নন্দনকুঞ্জ তাকে শুধু ডাকে না, যারা একবার এই ডাক শুনে ভেতরে ঢোকে তারা আর আগের মতো থাকে না। নন্দনকুঞ্জের ভেতরে পা দিতেই রুদ্র টের পেয়ে গেল একটা অদ্ভুত ভারী বাতাস তাকে চেপে ধরেছে, যেন চোখে অদৃশ্য একটা চাদর টেনে ধরেছে কেউ। ঘরের ভিতরে আলোর কোনো রেখা নেই, অথচ জানালার ফাঁক দিয়ে ঢুকছে কোনো অদ্ভুত রকমের নীলচে আভা। পায়ের নিচে ভাঙা টালির চ্যাচমেচ শব্দ তুলে রুদ্র এগিয়ে চলল সামনের হলঘরের দিকে। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, ছাদ থেকে ঝুলছে এক টুকরো ছেঁড়া ঝাড়বাতি। হঠাৎ একটা ঠান্ডা হাত যেন তার হাতের পেছন ছুঁয়ে গেল। সে চমকে পিছন ফিরে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। তার বুকটা এবার সত্যিই ভয়ে যেন ধড়পড় করতে লাগলো। মোবাইলের আলো জ্বালিয়ে সামনে ধরতেই সে দেখতে পেল মেঝেতে পড়ে আছে একটা পুরনো চিঠি। চিঠিটা খুলতেই সে দেখল ভেতরে লেখা রয়েছে, তুমি যখনই এটি পড়বে তখন আমি হয়তো আর থাকবো না, ওরা আমাকে নিয়ে গেছে, সাবধান, পেছন দিকে কিন্তু কখনো তাকিও না। রুদ্রের কাপা হাতে চিঠিটা পড়ছিল যখন, তখনই আবার সেই মৃদু নিঃশ্বাসের শব্দ পেল সে। সে চিৎকার করে মোবাইলের আলো ঘুরিয়ে পেছনে তাকালো, কিন্তু আবার সেই একই অবস্থা, কোথাও কেউ নেই। কিন্তু মোবাইলের ক্যামেরার স্ক্রিনে এক মুহূর্তের জন্য ফুটে উঠল এক ছায়ামূর্তি, কালো কাপড়ে ঢাকা মুখ, অথচ লাল জলজল চোখ। রুদ্র বাস্তবে কিছু দেখতে পেল না, কেবল মোবাইলের ক্যামেরার ফ্রেমে সেই ছায়াটা আবার ভেসে উঠল। আর তখনই বাতাসে ভেসে এলো মৈত্রের গলা, রুদ্র, তুমি তো এসেছো, এখন আর ফিরতে পারবে না। সব কিছু এক মুহূর্তে খোলা হয়ে গেল। মোবাইলটা ভয়তে রুদ্রের হাত থেকে পড়ে গেল মেঝেতে। ঘরের আলোটা নিভে গেল। হঠাৎ গোটা বাড়িটা যেন দুলে উঠল, আর রুদ্র দেখল আস্তে আস্তে সামনে দাঁড়িয়ে থাকা পুরনো আয়নাতে তার নিজের প্রতিবিম্ব মিলিয়ে যাচ্ছে, নিজেই চোখের সামনে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে
রুদ্রর বুকটা যেন কাঁপতে লাগলো। মোবাইলের আলো নিভে যাওয়ার পর রুদ্র যেন সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল। কিছুক্ষণের জন্য তার মাথা ঝিমঝিম করছিল। চারিদিকে নিস্তব্ধ, এমনকি নিজের নিঃশ্বাসের শব্দও যেন শুনতে পাচ্ছিল না। কেবল খুব দূর থেকে ভেসে আসছিল একটা পুরনো ভাঙা গানের ভগ্ন সুর। কণ্ঠটা যেন কোনো অভিমানিনী রমণী, যার কান্না মিশে আছে সুরের ভেতর। রুদ্র ধীরে ধীরে চোখে মোবাইলটা কুড়িয়ে নিল, আর আশ্চর্যজনকভাবে স্ক্রিন আবার জ্বলে উঠল, কিন্তু এবার তা নিজে থেকে। কোনো অ্যাপ খোলা নেই, কেবল সাদা আলোয় একটা দিক নির্দেশ করছিল, সামনের গা ছমছম করা করিডোরের দিকে। ভেতরে ঢুকে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছিল, সোদা পুরনো কাঠের গন্ধ, তার মধ্যে যেন ধুলো মিশে রয়েছে। রুদ্রের মন বলছিল এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু এক অদৃশ্য শক্তি যেন তাকে ঠেলে ঠেলে সামনে নিয়ে যাচ্ছিল। করিডোরটা ছিল অস্বাভাবিক দীর্ঘ, দেয়ালের দুপাশে ঝুলছিল বিবর্ণ করা তৈলচিত্র, জমিদার বাড়ির প্রাক্তন বাসিন্দাদের। রুদ্র লক্ষ্য করল সব ছবির চোখ যেন তাকে অনুসরণ করছে। সে যেদিকে হাঁটছে ছবির চোখগুলো সেদিকেই ঘুরে যাচ্ছে। হঠাৎ করিডোরের মাঝখানে একটা খোলা দরজা দেখতে পেল সে। দরজার ওপাশে গাঢ় অন্ধকার, কিন্তু দরজার সামনে একটা কাঁথা মুড়ি দেওয়া মূর্তি বসে আছে। সাথে সাথে রুদ্র থমকে গেল। মূর্তিটা যেন নিঃশ্বাস নিচ্ছিল, আস্তে আস্তে ওঠানামা করছিল কাপড়ের গা। সে সাহস করে এগিয়ে গিয়ে ফিসফিস করে ডাকলো, কে কে ওখানে? কোনো উত্তর এলো না। রুদ্র আরো একটু এগিয়ে গেল দরজার কাছাকাছি। তারপর কাঁপা কাঁপা গলায় আবার ডাকল, মৈত্রেয়। হঠাৎ মূর্তিটা লাফিয়ে উঠে দাঁড়ালো। কাঁথার আড়াল থেকে বেরিয়ে এলো দুটি সাদা বিবর্ণ হাত, আর সেই হাত দুটো যেন হাওয়ায় ছুঁয়ে গেল রুদ্রের কাঁধ। রুদ্র সাই করে পিছিয়ে আসতে গিয়ে দেখল করিডোরটাই বদলে গেছে। যে করিডোরটায় সে আসছিল সেটা আর নেই, তার জায়গায় এখন সিঁড়ি উঠে গেছে সরাসরি ওপরের দিকে, যেন বাড়ির গোপন কোনো ঘরের দিকে নিয়ে যাচ্ছে। পিছনে তাকানোর সাহস পেল না রুদ্র। ওর ভয়ঙ্কর এক অনুভূতি হচ্ছিল, যেন পেছনে তাকালেই কেউ ঝাঁপিয়ে পড়বে ওর ওপর। চোখের কোণা দিয়ে সে শুধু দেখতে পেল মেঝেতে ছায়াগুলো নড়ছে। ভয়তে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল ওর। ঠোঁট দিয়ে একটা আওয়াজও বেরোলো না। বাধ্য হয়ে সে সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। প্রতিটি কাঠের সিঁড়ি চাপা আওয়াজ করে কাঁপছিল তার পায়ের ভারে, আর প্রতিটি ধাপের সাথে সাথে পেছন থেকে বাড়ছিল নিঃশব্দ এক পায়ের আওয়াজ, যেন কেউ তার ঠিক পেছনেই রয়েছে, তার সাথে সাথেই হাঁটছে। কিন্তু রুদ্র কখনো পেছনে ফিরে তাকালো না। তার কারণটা অবশ্যই লেখাটা। ওপরে উঠে একটা সরু করিডোরে পৌঁছলো সে। এই করিডোরটা আগের চেয়ে আরো ভয়ঙ্কর। এখানে কোনো জানালা নেই, বাতাস চলাচল করার জায়গা নেই, কেবল পুরনো দেওয়ালের ছত্রাকের গন্ধ আর নিঃশ্বাস নীরবতা। হঠাৎ সামনের দেওয়ালে তাকাতে গেল আর একখানা দরজা দেখতে পেল রক্তিম রঙের। দরজার গায়ে বড় অক্ষরে লেখা রয়েছে, এখানে যা কিছু আছে তাকে মুক্তি দিও না। রুদ্রর দম বন্ধ হয়ে গেল। রুদ্র সেভাবেই দাঁড়িয়ে থাকলো দরজার সামনে। ভেতর থেকে যেন কারো গোঙানির শব্দ আসছে। কেউ যেন বন্দি হয়ে বলছে, শত শত বছর ধরে আমাকে বাঁচাও। রুদ্রের মনে হলো মৈত্রেয়ী ওর জন্যই ডাক পাঠিয়েছে এখানে। কিন্তু এই দরজা খোলা কি তার জন্য নেমে আনবে আরো বড় এক বিপদ, নাকি এখানেই লুকিয়ে আছে পুরনো নন্দনকুঞ্জের রহস্য? রক্তিম দরজার সামনে দাঁড়িয়ে রুদ্রের কপালে ঠান্ডা ঘাম জমে উঠল। ভেতর থেকে আসা গোঙানির শব্দ গা কাঁপিয়ে দিচ্ছিল, আর সেই শব্দ যেন বাড়ির দেওয়াল বেয়ে ছড়িয়ে পড়ছিল সারা বাড়িতে। হঠাৎ মেঝের ওপর ছায়াগুলো নড়াচড়া শুরু করল, যেন চারপাশ থেকে কেউ বা কিছু এগিয়ে আসছে দরজার দিকে। রুদ্র একবার পেছনে তাকাতে গিয়ে আবার নিজেকে সামলে নিল। ভুলে গেলে চলবে না
এই বাড়িতে পেছনে তাকানো মানা আছে। পেছনে তাকালেই তার জন্য সে সর্বনাশ ডেকে আনবে। কিন্তু কি সেই সর্বনাশ? এরপর রুদ্রর সাথে কি হলো তা জানতে গেলে শুনতে হবে শেষ পর্বটি। আজকে আপনাদের জন্য ছিল আয়নার অভিশাপ গল্পের প্রথম পর্ব। প্রথম পর্বটি শুনে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল শেষ পর্বে। ততক্ষণের জন্য শুনতে থাকুন আয়নার অভিশাপ।